হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে এক্ষুনি আমাদের খোকনস ফিল্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। কিছুক্ষণ পূর্বে আমার স্বামী আমার জন্য লাল সাদা মিশেলে একটা শাড়ি কিনে এনেছেন। নিজ হাতে আমাকে শাড়িটা দিয়েছেন উনি। কারণ আজ আমার দ্বিতীয় বিয়ের জন্য আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। বিষয়টা বড়ই হাস্যকর হলেও এটাই সত্যি। এখন উনি আশা করছেন আমি ওনার কথা মতন যেন তৈরি হয়ে বিকালে পাত্রপক্ষের সামনে যাই। এক শ্বাসে কথাগুলো গড়গড় করে বলল আরহা। মুঠোফোনের অপর পাশ থেকে কি জবাব এলো শুনতে পাওয়া গেল না, কারণ ইতিমধ্যে সরব রুমে প্রবেশ করেছে। আরহার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে এগিয়ে যাচ্ছিল সরব। পুরো রুমের ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কিছুক্ষণ আগে কেনা শাড়ির টুকরো, কিন্তু এমন শাড়ি তো আরহার বেশ পছন্দের। আমলকি, এসব কি? কিছুক্ষণ পরে ওনারা চলে আসবে আর তুমি শাড়ি কেটে ফেলছো কেন? আচ্ছা বাদ দাও, তাহলে না হয় এই কালো শাড়িটাই পরে নাও। রাগে ক্ষোভে আরহার দু চোখের পানি অনবরত পড়ছে। দ্রুত পায়ে এগিয়ে আরহা শক্ত হাতে সরবের কলার চেপে ধরে ঝাঁঝালো কণ্ঠে বলল, ফাজলামো পাইছেন? এসব কি? নাকি আপনি আমার সাথে নিছক তামাশা করতেছেন? যদি তামাশা করে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি এখন এসব বন্ধ করুন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সরব মুচকি হেসে আরহাকে ছাড়িয়ে নিয়ে বলল, ভালোবাসার টান পূরণ চলছে প্রিয়তা। নিজে অসুখী থেকেও যে ভালোবাসার মানুষকে সর্বোচ্চ সুখী দেখতে চায়, সেই তো প্রকৃত প্রেমিক। মানে খেয়ালই করবেন না, স্পষ্ট করে বলুন। প্রত্যেকটি মানুষের জীবনে কিছু স্বপ্ন, কিছু চাওয়া পাওয়া থাকে। যখন সেই চাওয়া পাওয়ার হিসেবে বরাবর শূন্য হতে থাকে, তখন বাধ্য হয়ে ছাড়তে হয় প্রিয় মানুষের হাত। আমার একজন সন্তান চাই। ডক্টর রিপোর্ট দিয়েছেন, রিপোর্টে কি এসেছে? ওয়েট, আমি ইনফার্টিল, তাই তো? সরবের দৃষ্টি এতক্ষণ বাহিরে থাকলেও এখন স্থির দৃষ্টি আরহার দিকে। শেষ কথা বলার সময় আরহার স্বর অস্পষ্ট। কোনোভাবে নিজেকে সামলে সে বিছানার এক পাশে নিজেকে ধাতস্থ করে নিচ্ছিল। সরব বেশ করে চাইছে আরহাকে সামলাতে, কিন্তু হাত এগিয়ে দিতে, কিন্তু এ সম্ভব নয়। মাঝে মধ্যে আমাদের নিয়তি এমন পরিস্থিতির সৃষ্টি করে না, যেখানে আমরা নিয়তির হাতে সবাই নিছক খেলনা বই কিছু নয়। তুমি নারী, নিজের ক্ষমতা অক্ষমতার কথা নিজেই ভালো জানবে, কিন্তু আমার সন্তান চাই আমলকি। ডক্টর কনফার্ম করেছেন যদি এমন হয়ে থাকে তাহলে আপনি বিয়ে করতে পারেন, আমি অনুমতি দিলাম, কিন্তু এসব বলবেন না। তুমি আমার দায়িত্ব। প্রথমে তোমাকে সুখী দেখতে চাই, কিন্তু হ্যাঁ, আমি এটাও চাই আমার একজন সন্তান থাকুক। প্রতিটি মেয়ের মতন প্রতিটি ছেলেরও সুপ্ত ইচ্ছে থাকে একদিন তার অংশ পৃথিবীতে আসবে। সবাই তখন সন্তানের বাবা বলে ডাকবে, বৃদ্ধ বয়সে অবলম্বন হবে। আমিও তাই চাইছি, কিন্তু এর বিনিময়ে আমি তোমার সুখকে নিলামে উঠাতে পারবো না। সমস্যা আমার হলে বিয়ে আমাকে কেন দিবেন? আপনি বিয়ে করে নিন, আমার কথা আপনার না ভাবলেও চলবে। তুমি বুঝতে পারছো না কেন? এভাবে হয় না। নিভে যাওয়া প্রদীপের শিখা হঠাৎ ঘি পেলে যেভাবে জ্বলে ওঠে, ঠিক সেভাবে জ্বলে উঠল। দ্বিগুণ জোরে চিৎকার করে বলল, আজ আপনি রিপোর্ট পেলেন, জানতে পারলেন আমি মা হতে পারবো না, আর আপনি এক বলার মধ্যে আমার জন্য পাত্র ঠিক করে ফেললেন। আপনাকে সন্তান দিতে পারবে এমন কাউকে বিয়ে করে আনলেই তো হয়। আমাকে নিয়ে এত মাথা ব্যথা কেন দেখাচ্ছেন? আপনার সমস্যা তো আমি, তাই না? আমি থাকলে আপনার সমস্যা হবে, এটাই তো। আমি চলে যাব, কিন্তু আপনি এখন এখান থেকে চলে যান। আপনার মুখ আমি দেখতে চাই না। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন যেন আমার মুখ আপনাকে আর দেখতে না হয়। তবু আল্লাহ তাআলার দোহাই, আমার উপর এমন মানসিক অত্যাচার বন্ধ করুন, না হলে আমি আত্মহত্যা করতেও দুবার চিন্তা করব না। এ পর্যায়ে আরহা ধাক্কাতে ধাক্কাতে সরবকে রুম থেকে বের করে দেয়। রুমের দরজা আটকে দিয়ে চিৎকার করে কান্না করতে লাগলো আরহা। সরবের চোখ মুখে তখন অপমানের ছাপ স্পষ্ট। শক্ত চোয়ালে বেশ দৃঢ় কণ্ঠে দরজার ওপাশে থাকা আরহাকে উদ্দেশ্য করে বলল, ঠিক 9টার সময় পাত্রপক্ষ আসবে, তৈরি হয়ে থাকবে, না হলে আমার থেকে কেউ আর খারাপ হবে না।
আজকাল মাথায় উঠেছ যত সব। এতক্ষণ চুপচাপ ছিল। ছেলের বউয়ের সব দেখছিল মনোয়ারা বেগম। কি হয়েছে, কেন এমন করছে কিছুই জানেন না উনি। আজ সকালেও তো সব ঠিক ছিল, তবে এখন কি হলো? আরহা তো এমন মেয়ে নয়, অনেক বুদ্ধিমতী মেয়ে। সরবের কোনো কথার অমান্য করে না, ঝগড়াঝাটি তো অনেক দূরের কথা। 3 বছরের বিবাহিত জীবনে তাদের মধ্যে কখনো মনোমালিন্য হয়নি। আজ কি হলো? একটা দীর্ঘশ্বাস ফেলে আরহার রুমের দিকে এগোলো মনোয়ারা বেগম। দরজার ওপাশে আরহার গোঙানির শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছেন। দ্রুত চাবির গোছা এনে দরজা খুলে রুমে প্রবেশ করে দেখলেন আরহা ফ্লোরে পড়ে আছে। অজানা আশঙ্কায় মন কুকড়ে যাচ্ছিল। তবে কি সরব মেয়েটাকে মেরেছে? মাথায় কারো স্পর্শে চোখ মেলে তাকিয়ে আরহা আবার ফুপিয়ে কেঁদে ওঠে। কোনোভাবে নিজেকে স্বাভাবিক রাখতে চেষ্টা করে বলল, মা, আমি কখনো মা হতে পারবো না। বিধাতা আমাকে সে ক্ষমতা দেয়নি। তাই বলে কি তোমার ছেলে আমাকে অন্য কারোর হাতে তুলে দিতে পারে? সমস্যা যেহেতু আমার, তাহলে উনি বিয়ে করলেই তো পারে। আমি না হয় শুধু নামমাত্র স্ত্রী রইলাম, কিন্তু উনি আমাকে বিয়ে দিতে চাচ্ছে কেন? আমার কি দোষ? আরহার কথা তেমন একটা বুঝতে পারল না মনোয়ারা বেগম। আলগোছে আরহার শাড়ির আঁচল টেনে দিয়ে রুম থেকে বের করে এনে নিজের রুমে নিয়ে আসে। মস্তিষ্কে শুধু একটা কথা চলছে, আরহা মা হতে পারবে না, তাহলে সরব তাকে কেন বিয়ে দিতে চাইছে? খুব সযত্নে নিজের রুমেই আরহাকে ঘুম পাড়িয়ে দিচ্ছিল মনোয়ারা বেগম। ঠিক রাত 8:30টায় সরব ফিরে এলো, হাতে রিপোর্ট নিয়ে। বসার ঘরে সোফায় গা এলিয়ে দিয়ে আরও একবার চোখ বোলালো রিপোর্টে। না, কোনো ভুল নেই, সব সত্যি। কিছুক্ষণ পর পাওয়ারায় রুমের উদ্দেশ্যে। ভেবেছিল আরহা হয়তো রুমের দরজা আটকে রাখবে, কিন্তু দরজা ধাক্কা দিতেই খুলে যায়। একরাশ ভয়ের মেঘ জমেছে মনে, হয়তো এক্ষুনি বৃষ্টি হয়ে ঝড়ঝরিয়ে পড়বে দু চোখ দিয়ে। কিন্তু নিজেকে কিভাবে সামলাতে হয় সরব জানে। আরহা আমার রুমে। মায়ের কথায় পেছন ফেরে সরব। সরব এহসান মরহুম ওসমান এহসান এবং মনোয়ারা বেগমের একমাত্র ছেলে। সরবের বোন বৃন্ত এহসান। 2 ছেলে মেয়ে ছিল। বছর 4 আগে বিয়ে দিয়েছে। বৃন্তর বিয়ের পর নতুন এক ছেলেকে পেয়েছেন, ঠিক তেমনি আরহা উনার আরেক মেয়ে। বৃন্তর বিয়ের পর ওসমান সাহেবের মস্তিষ্কে পানি জমতে শুরু করে। খুব বেশি সময় ছিল না ওনার হাতে, তাই দ্রুত সে ছেলের বউ নিয়ে আসতে চেয়েছিল। আরহা উনার পছন্দ করা বউ। মনোয়ারা বেগমের কাছে তার স্বামীর শেষ আমানত। আরহাকে সে পুত্রবধূ নয়, মেয়ে হিসেবেই মানে। আর সেই মেয়ের সাথে তার ছেলে এমন কেন করেছে, সে কৈফিয়ত নিতেই এখানে দাঁড়িয়েছেন মনোয়ারা বেগম। তৈরি হতে বলো মা, কারণ পাত্রপক্ষ দেখতে আসছে। সরবের এমন কথায় মনোয়ারা বেগম সজোরে থাপ্পড় মারে সরবের গালে। লজ্জা করে না? এই শিক্ষাই তোমার বাবা মা তোমাকে দিয়েছে? তুমি সাহস কি করে পাও আরহাকে এসব বলতে? কারণ তোমার ছেলে অক্ষম, পারবে না কখনো শূন্যকুলে একটা ফুটফুটে সন্তান দিতে। তোমার ছেলেকে সে ক্ষমতা সৃষ্টিকর্তা দেয়নি। মনোয়ারা বেগম করুণ দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, একবার তুমি বলছো তুমি বাবা হতে পারবে না, আবার আরহা বলছে আরহা মা হতে পারবে না। কি হচ্ছে নাকি? আমাকে একটু স্পষ্ট করে বলবে? হাতে থাকা রিপোর্ট মায়ের হাতে এগিয়ে দিয়ে সরব বলল, আরহাকে মিথ্যে বলেছি মা। ও যদি জানতে পারে অক্ষমতা আমার, তাহলে ও আমাকে ছাড়বে না। সারা জীবন একটা সন্তানের জন্য এভাবে কষ্ট পাবে, সমাজের মানুষের কথা শোনাবে। আমি এসব মেনে নিতে পারবো না মা। তোমার কাছে অনুরোধ, তুমি এইসব আরহাকে বলবে না। আমিও চাই আমার প্রিয়তা সুখী থাকবে, সুখী হবে। তাই তো এইসব। তুমি হয়তো বলবে ও কেমন পাগলামো, তাই না? হয়তো জীবনে কোনো একদিন জানতে পারবে আর যা হচ্ছে সব মিথ্যে। কিন্তু সেদিন আফসোস থাকবে না, কারণ ওর তখন নিজের সন্তান থাকবে। এই সমাজ কখনো দেখবে না সমস্যা বা অক্ষমতা কার। সমাজ কথা তো শোনাবে আরহাকে। আমি চাই আরহা আজকের ব্যবহারের জন্য আমাকে ঘৃণা করুক, জেদ করুক, জেদ করে আত্মসম্মানে বসে বেরিয়ে যাক এই বাসা থেকে। নিজের জীবন নতুন করে গুছিয়ে নিতে পারবে, এটাই আমার বিশ্বাস। আমি চাই আরহা যেন পৃথিবীর সব থেকে মিষ্টি অনুভূতি, শুভ্র স্পর্শ অনুভব করতে পারে। আমার সেই ক্ষমতা নেই বলে কি আমি আরহার অংশের সুখ অনুভূতি নিলামে তুলতে পারি না মা। তোমার ছেলেটা বড্ড স্বার্থপর, সে তার স্বার্থের জন্য এসব করেছে। মায়ের সাথে কথা শেষ করে মায়ের রুমের দিকে পা বাড়ায় সরব।
অন্ধকার রুম, বিছানায় উপর হয়ে ঘুমিয়ে আছে আরহা। বিয়ের 3টে বছরে কখনো আরহাকে কাঁদতে দেয়নি শুধুমাত্র একদিন ব্যতীত, সেদিন যেদিন সরবের বাবা ইন্তেকাল করেন। সেদিন আরহা যেমন কান্না করছিল ঠিক তেমনভাবেই আগলে নিয়েছিল বাড়ির প্রত্যেক মানুষকে। আরহা শুধু একটা নাম বা মানুষ না, সরবের লাইফে আরহা নিজেই সরবের সব। সবে মাত্র রাত 8:55, অথচ পুরো বাসায় পিনপতন নীরবতা। বিছানায় গুটিসুটি মেরে শুয়ে থাকা আরহাকে ঠিক করে দিচ্ছিল, কিন্তু ঘুমন্ত আরহা সরবের বাম হাতে মাথা রেখে দিব্যি আরাম করে ঘুমাচ্ছে। সরব উঠতে পারল না। আজ মেয়েটা চুল বেনুনি করেনি, চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া নোনা স্রোতের শুকনো ছাপ, কিছুক্ষণ পরপর ফুপিয়ে কেঁদে ওঠা, এসব এক রাশ কষ্ট হয়ে বুকের মাঝখানে কেমন ভার ভার লাগছে সরবের। আরহার কপালে ছোট্ট একটা আবেগে স্পর্শ দিয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সরব। ডান হাতে চিবুকে স্পর্শ করতেই দৃষ্টি স্থির হলো আরহার চিবুকের নিচের কাটা দাগটাতে। আচ্ছা, কেউ কি কারো ক্ষতস্থানে প্রেমে পড়তে পারে? কাটাছেঁড়ার দাগের উপর কি কেউ ভিমরি খেয়ে পা পিছলে প্রেমে পড়তে পারে? পারে তো, যেমন সরব পড়েছে আরহার থুতনির নিচের কাটা দাগে। বছর 3 আগের কথা। পুরো পরিবার ব্যস্ত সরবের জন্য পাত্রী দেখতে। এক মেয়েকে মোটামুটি বেশ পছন্দ হয়েছিল সবার। বিয়ে পাকা কথা দেওয়ার আগে বৃন্ত যখন মেয়ের ছবি দেখালো তখন সাফ মানা করে দিল। কারণ জানতে চাইলে বৃন্ত বলল, এই মেয়েকে আর যাই হোক বাড়ির বউ করে আনা যায় না। এই মেয়ে শুধু নামে শিক্ষিত, আর তাছাড়া একটু ভালো ফ্যামিলির হলেই হয় না। এই মেয়ের মুখের ভাষা জঘন্য। এত নিকৃষ্ট ভাষার মেয়ে মানুষের মুখের হতে পারে না। শুধু এই মেয়ে নয়, এই মেয়ের বড় বোনের মুখের ভাষা ভালো না। এরা কথায় কথায় বাবা মা তুলে গালিগালাজ করে। মান সম্মানের ভয়ে কেউ এদের মুখ লাগাতে যায় না, কারণ এরা বস্তির মেয়ের মতো আচরণ আর ভাষা। মুখের ভাষা তো ব্রথের মেয়েদের থেকেও জঘন্যত ভাষা। শোনো মা, মেয়ে মায়ের জাত এদের নরম হতে হয়। আমার মেয়ে না আমাদের এই কিছু বলে, আমি কিছু যাই পুরুষের মতো গালাগালি করে এগিয়ে না। কি চুপ থেকে ঝামেলা যেন বড় না হয় সেদিকে খেয়াল রাখি। আসলে দেশের বাইরে থাকলে কিংবা একটু মডার্ন ড্রেস আপ ফলো করলেই সভ্য মানুষ হওয়া যায় না। এই মেয়ের ফ্যামিলিগত যোগ্যতার দিক দিয়ে ভালো, কিন্তু ভাইয়া তো মেয়েকে বিয়ে করবে। মেয়ের ফ্যামিলির স্ট্যাটাস কে না আশা করে, বুঝেছো? বৃন্তের কথা সত্যি ছিল। মেয়ের উগ্র ব্যবহার, অসংযত মুখের ভাষা সম্পর্কে খবর পেয়েছিল সরব। আর তাছাড়া সৌভাগ্যবশত বৃন্তর জুনিয়র ছিল মেয়েটা, তাই এ যাত্রায় বেঁচে যায় সরব। কারণ আর যাই হোক, ঘরের বউ হিসেবে উগ্র আচরণের মেয়েকে কোনো মানুষ পছন্দ করে না। এসব আলোচনা চলছিল সরবদের বাসায়। ওসমান সাহেব তখন নামাজে গিয়েছিলেন, কিন্তু এখনও ফেরেননি। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। বৃন্ত এগিয়ে সদর দরজা খুলতেই দেখে কালো রঙের বোরখা হিজাব পরা একজন মেয়ে ওসমান সাহেবকে ধরে দাঁড়িয়ে আছেন। অল্প বয়স্ক মেয়ে বুঝতে অসুবিধা হয় না বৃন্তর, কারণ চোখ স্পষ্ট বলছিল এ মেয়ে দেখতে মাশাআল্লাহ সুন্দরীই হবে। মেয়ের কণ্ঠস্বরে ধ্যান ফিরে বৃন্তর। আসলে উনি রাস্তায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, তাই। মেয়েটার কথা শেষ হতে না হতেই বৃন্ত ওর বাবার হাত ধরে ভেতরে নিয়ে আসে, সাথে মেয়েটাকে আসতে বলে। ওসমান সাহেবের তখন সবেমাত্র রোগ ধরা পড়েছে। উনি ঠিকমতো চলতে পারে, কিন্তু হঠাৎ হাত পা কাঁপতে থাকে। বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তখন। ওসমান সাহেবকে বৃন্ত ভেতরে দিয়ে এসে দেখে মেয়েটা দাঁড়িয়েই আছে। ভালোভাবে খেয়াল করে দেখলো মেয়ের পরনে বোরখা না, লং ড্রেস, কিন্তু মুখ আবৃত। বৃন্তর থেকে বিদায় নিয়ে মেয়েটা চলে যাচ্ছিল। মনোয়ারা বেগম ধন্যবাদ জানাতে এগিয়ে আসছিল, কিন্তু মেয়েকে চলে যেতে দেখে আর পেছন থেকে ডাকলো না। এবার মেয়েটা হঠাৎ পেছন ফিরে চাইল, স্থির দৃষ্টিতে মনোয়ারা বেগমের দিকে। কয়েক কদম এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কেমন আছো আন্টি? বৃন্ত এবং মনোয়ারা বেগমের কৌতূহলময় দৃষ্টি। প্রথম পরিচয়ই কেউ কাউকে হুটহাট আন্টি বললেও তুমি করে বলে না। তবে মেয়েটা কে? মেয়েটা হালকা হাসলো, চোখ হাসির প্রতিচ্ছবি প্রকাশ করছে। মুখ অনাবৃত করতে করতে মেয়েটি বলল, আমায় চিনতে পারোনি তো? আমি আরহা। আরহা নাম শোনার সাথে সাথে মনোয়ারা বেগমের চোখে মুখে খুশি যেন উপচে পড়ছে। এত বছর পর
প্রিয় প্রতিবেশীর পিচ্চি মেয়েটাকে এভাবে নিজের বাসায় দেখবে কখনো আশা করেননি উনি। তুমি আরহা, আমাদের আরহামণি, আরাব ভাইয়ের মেয়ে? একরাশ বিস্ময়ের সাথে উত্তেজিত কণ্ঠ নিয়ে জিজ্ঞেস করেন মনোয়ারা বেগম। মুস্কি হেসে মাথা দুলিয়ে আরহা সায় দিতেই মনোয়ারা বেগম আরহার গলা জড়িয়ে ধরে। প্রায় 8 বছর পর আরহাকে দেখছে। বৃন্ত যেন একটা ঘোরের মধ্যে রয়েছে। ঘোর কাটতে এসে আরহার পাশে গিয়ে বসল। মনোয়ারা বেগম ধীরে ধীরে সব কথা জিজ্ঞেস করতে লাগলেন এবং আরহা সব বলছিল। হঠাৎ করে চলে যাওয়ার কারণ বলল আরহা। ওসমান সাহেবের কথা শুনে বেশ মন খারাপ হলো, কিন্তু এটাও বলল, আমি সত্যি আঙ্কেলকে চিনতে পারিনি। দাড়ি রেখেছো তো, তাই হয়তো চিনতে পারনি। আচ্ছা বলো কি খাবে? তুমি তো আম পছন্দ করো তাই না? একটু অপেক্ষা করো, সরব সকালেই বাজার থেকে 80 আম এনেছে, আমি নিয়ে আস। আরহার উত্তরের অপেক্ষা না করেই মনোয়ারা বেগম পা বাড়ায় রান্নাঘরের দিকে। এদিকে আরহা আড্ডা জমিয়েছে বৃন্তর সাথে। দুজনে একসাথে কত খেলেছে। আচার চুরি করে খেয়েছে, ধলাবুড়ির গাছের লেবু চুরি করেছিল, এত শত কথা। ড্রয়িং রুম থেকে কারো হাসির শব্দ শোনা যাচ্ছে। হাসির শব্দ যেন কাচের চুরির শব্দের মতো সরাসরি মস্তিষ্কে আঘাত করছে, বুকে আঘাত করছে, যার ফলে ব্লাড পাম্প দ্রুত হচ্ছে। অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ায় সরব। বাহিরে বৃষ্টি হচ্ছিল, তাই সে ভিজে গিয়েছিল। ড্রয়িং রুমে প্রবেশ করতেই সরব দেখে বৃন্ত কারো সাথে খোশ গল্পে ব্যস্ত। সরবকে দেখতেই দ্রুত জিজ্ঞেস করে, দেখ তো ভাইয়া, চিনতে পারিস কিনা? সে ঝুমরের ন্যায় পা দুটো। পায়ের নখে মেহেদির রং। অবশ্য ইদানিং মেহেদি থাকে নাকি? মেহেদির নাম করে যা বিক্রি করে ও সব তো কেমিক্যাল প্রোডাক্ট। হাত দুটো শুধু কবজি দেখা যাচ্ছিল। মেয়েটার চুলগুলোর একপাশে ভেজা, মনে হয় আসার সময় বৃষ্টিতে ভিজেছে। হঠাৎ চোখ পড়ল থুতনির নিচে। সবিস্ময়ে সরব বলল, আরহা, চিনেছিস তাহলে? তোর বাবা মসজিদ থেকে আসার পথে অসুস্থ হয়ে পড়েছিলেন, ও বাসায় নিয়ে এলো। আমরা তো চিনতেই পারিনি, নেকাবে মুখ আবৃত ছিল। মেয়ে আমার আমাকে ঠিক চিনেছে। মনোয়ারা বেগমের কথা সরব কতটা শুনতে পেল কে জানে। দৃষ্টি তো আরহাতে সীমাবদ্ধ ছিল। বেশ সময় আরহা ওদের বাসায় রইল। আরহার মায়ের সাথে মনোয়ারা বেগম ফোনে কথা বললেন। আরহার যাওয়ার সময় হয়ে এলো, কিন্তু বৃষ্টির বেগ যেন পাল্লা দিয়ে বাড়ছে। মনোয়ারা বেগম এই ভর সন্ধ্যাবেলা আরহাকে একা ছাড়তেই চাইছিলেন না, কিন্তু আরহা বলছিল সে পারবে, তার কাছে ছাতা আছে। তবুও মনোয়ারা বেগমের পীড়াপিড়িতে সরবকে সাথে নিয়েই বের হতে হলো আরহার। বাহিরে ঘুটঘুটে অন্ধকার, তাই রাত করে হিজাব না বেঁধে মাথায় ওড়না দিয়ে রেখেছে আরহা। কাঁধে ব্যাগ ঝোলানো, ডান হাতের লং ড্রেসের নিচের অংশ গুটিয়ে উঁচু করে হাঁটছে। সরব মাথায় ছাতা ধরে আছে। ভাগ্য ভালো, তাই একটা রিক্সা পাওয়া গেল। রিক্সায় ওঠার পর রিক্সাওয়ালা কাগজ দিয়ে ওদের ঢেকে দিল। আরহা রিক্সাওয়ালার মাথায় ছাতা ধরে এমন ব্যবহারে মোটেও অবাক হয় না সরব, কারণ ওর এমন কাজের সাথে সে পূর্ব পরিচিত কিনা। তাই রিক্সা একটু ঝাঁকুনি দিতেই আরহা খুব শক্ত করে রিক্সার হুড ধরে ফেলে, কারণ তার রিক্সা এক্সপিরিয়েন্সে মোটেও ভালো নয়। এখন রিক্সা উঠতে ভয়? আসলে আমি উঠি না, আম্মুর সাথে উঠলে আম্মু ধরে রাখে, না হলে পড়ে যাই। সরব মুস্কি হাসে, বাম হাত বাড়িয়ে আরহার পাশের হুড শক্ত করে ধরে রাখে, যেন এটা একটা সুরক্ষা চক্র। রাস্তায় এ কথা ও কথা শুধু আরহা বলছিল, সরব চুপচাপ শুনছিল, কারণ এখন তো শ্বাস নেয়াই দুষ্কর, সেখানে আবার কথার উত্তর দিবে কি করে। বাসার কাছে চলে আসতেই আরহা থামতে বলে। খুব জোরাজোরি করলেও সরবের এক কথা যেতে দিতে বাধ্য হয়, কারণ এই সময় হয়তো আর রিক্সা না পেতে পারে। স্বাভাবিক বিদায় দিয়ে সরব চলে আসে, কিন্তু মনে কোথাও একটা অপূর্ণতা আজ যেন তৃপ্তির ঢেকুর তুলছিল। সারা রাত বিছানায় এপাশ ওপাশ করছে আরহা। এতদিন পর সবাইকে পেয়ে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তবে সরবের স্পর্শ একটু বদলায়নি। শেষ দিন সরবের সাথে আরহার একটু মনোমালিন্য হয়েছিল। সেদিন ছিল এরকম বৃষ্টির দিন। আরহা সে বছর ক্লাস 7-এ পড়ে, আর সরব অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছিল। আরহাদের বাসায় কিছু রান্না করলে আরহার মা ওদের জন্য পাঠিয়ে দিত, ঠিক তেমনি করতো মনোয়ারা বেগম। সেদিন আরহার বাবা গ্রাম থেকে কাঁঠাল নিয়ে এসেছিল। আরহার মা প্লেটে কাঁঠালের কোয়া দিয়ে পাঠিয়ে দেয় আরহাকে, কিন্তু ফিরে আসার সময় আরহা পড়ে গিয়ে থুতনির নিচে বেশ খানিকটা কেটে যায়।
সরব কিছু দূর দাঁড়ানো ছিল। এসব দেখে দ্রুত এসে আরহাকে ধরতেই আরহা আরো জোরে কান্না করতে লাগলো। রক্তে একাকার অবস্থা। ওড়না দিয়ে চেপে ধরে বাসায় এসে যখন অ্যান্টিসেপটিকে তুলা দিয়ে ভিজিয়ে পরিষ্কার করে দিচ্ছিল আরহা, সে কি কান্না! জ্বলছে জ্বলছে বলে পুরো বাড়ি মাথায় তুলেছিল। বাসায় ছেলে মানুষ বলতে শুধুমাত্র সরব, কারণ তখন অফিস টাইম ছিল। রক্তে একাকার অবস্থা দেখে সবাই ভীষণ ভয় পেয়ে যায়। বাধ্য হয়েই সরবের বের হতে হয় আরহাকে নিয়ে। ফার্মেসি থেকে যখন ব্যান্ডেজ করিয়ে নিয়ে আসছিল, রিকশায় বসে আরহার হাত ধরে নির্লিপ্ত কণ্ঠে সরব বলল, আমি যদি ডক্টর হতে পারি তাহলে তোর স্কাল কেটে মগজ বের করে নিব আর তারপর একটু চেখে দেখব। আচ্ছা, তোকে কোন মাটি দিয়ে বানিয়েছে একটু বলবি? অতীতের স্মৃতি রোমাঞ্চ হচ্ছে। কাঁদছিস কেন? নাক বিধিয়েছিস? আমি বিধাতে চাইনি, আম্মু আন্টি ওনারা জোর করে। কথা শেষ করবে কি, মেয়ে তো কেঁদেই অস্থির। সরব এক গ্লাস পানি এগিয়ে দেয়, কিন্তু সে কিছুতেই খাবে না। যখন রুমের দরজা খুলতে যাচ্ছিল সরব, আরহা দৌড়ে গিয়ে বাধা দেয়, কারণ এখনো নাকি কান বিধানো বাকি, আর সে কান বিধাবে না। আর সরব বা অন্য কেউ জোর করলে বাসা থেকে চলে যাবে। দরজার ওপাশ থেকে মনোয়ারা বেগম, আরহার মা, সব শুনে সরবকে বলে আরহাকে একটু দেখে রাখতে, কিছু লাগলে দিতে, তবে কোথাও যেন না যায় সেদিকেও খেয়াল রাখতে বলে চলে যায়। ড্রয়ার থেকে নাপা বের করে একদম আরহাকে খাইয়ে দেয় সরব। এদিকে আরহা কান্না করছিল, ব্যথায় নাক দিয়ে পানি পড়ছিল। হঠাৎ যখন নাকের পানি মুছতে যায়, নাকের বাঁ পাশে লেগে ব্যথায় চিৎকার করে ওঠে আরহা। কান্না করলে নাক দিয়ে পানি পড়বে স্বাভাবিক, কিন্তু আরেক ফোঁটা পানি নাক দিয়ে পড়লে খবর আছে। চোখ দিয়ে ফেলতে ইচ্ছে করলে ফেলতে পারিস, কিন্তু নাক দিয়ে পানি পড়লে তোর একদিন কি আমার একদিন। সরবের এমন হুমকিতে আরহা চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পর সরবের স্টাডি টেবিল থেকে মীর মোশাররফ হোসেনের লেখা বিষাদ সিন্ধু নিয়ে পড়তে লাগলো আরহা। সরব তখন ক্যালকুলাসে ডুব দিয়েছিল। ঘন্টা দুয়েক পর যখন সরবের মনে হলো এ রুমে আরহা নামের কোনো প্রাণী আছে, ততক্ষণে আরহা ঘুমের সাগরে ডুব দিয়েছে। এলোমেলো আরহার বুকের উপর থেকে বই সরিয়ে মাথার নিচে বালিশ ঠিক করে গায়ে কম্বল জড়িয়ে দেয় সরব। নাকটা হালকা ফুলেছে। জীবনের 18তম বছরে এক হাড় কাঁপানো শীতের দুপুরে সরব নিজেকে বড্ড তৃষার্ত অনুভব করল। মস্তিষ্কের নিউরনগুলো দ্রুত সংকেত পাঠাচ্ছিল। বুকের ভেতর অদ্ভুত অনুভূতি। সেই অনুভূতির পথে হেঁটেই সরব ছোট ছোট অনুভূতিতে ভরিয়ে দিয়েছিল আরহার নাকের বাঁ পাশের সদ্য বিধানো অংশ। সেদিনের পর থেকে আরহা নামের মানে হয়তো পাল্টেছিল। কারণে অকারণে দেখতে ভালো লাগতো, কিন্তু এক্সামের জন্য এত সময় হয়ে উঠতো না। তারপর 8 মাস পর আরহা যেদিন ব্যথা পেল, সেদিন ছিল শেষ দেখা। আরহাকে নিয়ে ফিরে এসেই দ্রুত নানু বাড়ি যেতে হয় সরবদের। 15 দিন পর যখন ফিরে এসেছিল, এসে জানতে পারলো আরহারা চলে গিয়েছে। তারপর দীর্ঘ 8 বছর পর সামনে এসেছে আরহা। আরহার স্মৃতিগুলো বাক্সে বন্দি ছিল এতকাল। ওর চুলের কাটা, একটা দুল, ভাঙা নাকফুল, সাথে রক্তে মাখানো ওড়না, সবার আড়ালে লুকিয়ে চুরিয়ে বাঁচিয়ে রেখেছে সরব। প্রথম টিউশনের পুরো টাকা আজও গচ্ছিত আছে সরবের আলমারির ড্রয়ারে আরহার জন্য। আচ্ছা, এটা কি শুধুই ভালোবাসা ছিল নাকি আবেগ? দিন কয়েক খুব অস্থিরতায় কাটলো আরহার। হঠাৎ একদিন নিমন্ত্রণ এলো সরবদের বাসা থেকে। আরহার বাবা নিমন্ত্রণ রাখলেন। শুক্রবারের সকালে আরহার পরিবার উপস্থিত হলো সরবদের বাসায়। আরহা যেদিন ব্যথা পায় সেদিন সরবের বড় মামি আত্মহত্যা করে, তাই দ্রুত তারা চলে গিয়েছিল। বড় ভাবির কথা বলে বেশ আক্ষেপ করলেন সবাই, কিন্তু আত্মহত্যা মেনে নিতে কষ্ট হচ্ছিল। বৃন্তর স্বামীর সাথে পরিচিত হয় আরহার পরিবার। বেশ ভালো ভদ্র ছেলে বৃন্তর স্বামী। পুরো দিন বেশ আমেজে কাটিয়ে সবাই সিদ্ধান্ত নিল বিকেলে পাশের রিসর্টে যাবে। পুরো রাস্তায় আরহার মা আফসোস করছিল। আসলে সরবদের পরিবার যেদিন নানু বাড়ি যায় তার কয়েকদিন পর হঠাৎ আরহার বাবার ইমার্জেন্সি ট্রান্সফার হয়। দুদিনের মধ্যে শিফট খুলনায়। যাওয়ার পথে আরহার মায়ের ফোন হারিয়ে যায়, তাই যোগাযোগ সম্ভব হয়নি। সবাই রিকশায় করে যাচ্ছিল, কিন্তু মনোয়ারা বেগম সরবকে বলল আরহাকে নিয়ে বাইকে আসতে, কারণ আরহার রিকশায় প্রচন্ড ভয় হয়। বেচারি মেয়েটা যখন রিকশায় ওঠে তখন কিছু না কিছু হবেই। সবাই চলে যাওয়ার পর আরহা সরবের বাইকের পাশে দাঁড়িয়ে আছে। কিছুটা অস্বস্তি দেখে সরব জিজ্ঞেস করলো, কোনো সমস্যা? ইচ্ছের বিরুদ্ধে মুখে হাসি টেনে মাথা দুপাশে দুলিয়ে আরহা বলল,
না। উঠে বসতেই সরব বেশ বুঝতে পারলো আরহা প্রথমবার বাইকে উঠছে। মুস্কি হেসে ঘাড় ঘুরিয়ে বলল, প্রথমবার? হ্যাঁ। কেন? কার বাইকে উঠবো? এতটা স্পেশাল কারোর লাইফে হয়ে উঠেনি, তাই। But ma'am, you are special. You know why? You are the first girl to sit on the back of my bike. মানে কিছু না, কাইন্ডলি একটু ধরে বসেন, পড়ে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। বেশ উপভোগ করছিল আরহা সরবের সঙ্গে। নীরবতা কাটিয়ে আরহা জিজ্ঞেস করলো, তোমার বড় মামি মারা গেল কিভাবে? আত্মহত্যা করেছিল। কেন? একটা সন্তান জন্ম না দিতে পারার অক্ষমতার কারণে, দিন শেষে মামার অবহেলার কারণে, বন্ধা অলক্ষী অপবাদ খণ্ডাতে। আরহার নাকফুল ঠিক উপরে ছোট্ট একটা লাল তিল। সরবকে বারবার আহ্বান জানান দিচ্ছে। আড্ডার সবার সাথে বসলেও সরব আরহার নাকের তিলে আটকে আছে। বিষয়টা প্রথমে খেয়াল হলো বৃন্তর স্বামীর। বৃন্তকে ইশারা করে দেখালে বৃন্ত মুস্কি হাসে। এদিকে সরবের এমন বোকামো করে নজর এড়িয়ে যায়নি। খানিকটা সাহস নিয়ে বৃন্তর স্বামী মনোয়ারা বেগমকে ডেকে একটু আড়ালে নিয়ে যান। আরও খানিকটা সাহস করে সরব আরহার বিয়ের কথা বলে। যেহেতু পাত্রী খোঁজা হচ্ছে, এদিকে আরহা যথেষ্ট ভালো ভদ্র মেয়ে। মনোয়ারা বেগম মনে মনে যে চিন্তা করেনি এমন নয়, তবে এবার মেয়ের জামাইয়ের মতামত পেয়ে বেশ খুশি হয়েছেন উনি। ওসমান সাহেবকে বললে সে সম্মতি জানায়, কিন্তু আরহার পরিবার কিভাবে নেবে কথাটা, এটাও এক চিন্তার বিষয়। বৃন্তর স্বামী সরবকে বলল আরহাকে নিয়ে ওদিকটা ঘুরে আসতে, ছোট্ট একটা বিল আছে ওদিকে। সরব সায় দিয়ে আরহাকে নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে মনোয়ারা বেগম সাহস করে দ্বিধা নিয়ে কথাটা বলেই ফেলে। আরহার মা এক কথায় রাজি হলেও আরহার বাবা বেশ দ্বিমত, কারণ আরহাকে না জিজ্ঞেস করে সে কোনো মতামত দিতে চাচ্ছেন না। এদিকে আরহার মা আরহার বাবাকে আশ্বস্ত করেন আরহা দ্বিমত করবে না, কারণ সে মেয়েকে ভালোভাবে চেনে। যদি আরহার মতো কোনো বিরোধ না থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। অর্থাৎ বিয়েতে সম্মতি দেয় আরহার বাবা। ঘণ্টাখানেকের মধ্যে বৃন্তর স্বামী সব কিছু গুছিয়ে নিয়েছে। আজ হবে বিয়ে। পাশেই মসজিদ আছে, সেখানে সরব কবুল বলবে এবং আরহা এখানে। এভাবে হুটহাট মেয়ের বিয়ে দিতে কোনো বাবা মায়েরই ইচ্ছা করে না, তবুও সম্মতি জানায়। এদিকে সরবের বন্ধুরা মিষ্টি নিয়ে এসে হাজির, কিন্তু বরকনে কোথায়? বিলের পারে বসে আছে আরহা সরব। এত বাচাল একটা মেয়ে এতটা চুপচাপ হতে পারে কয়েক বছরের ব্যবধানে? অবাক বিষয়। আরহার মনোযোগ তখন সামনের বিলের কচুরিপানা ফুলের দিকে। কচুরিপানা ফুল অদ্ভুত। এই ফুলের জীবন ঠিক যেন প্রতিটা নারীর ভেতরে থাকা এক একটা সত্তা। একটু জোরে অসতর্কতায় ধরবে তো নিঃশেষ হয়ে যাবে, অথচ আলতো স্পর্শ ছুঁয়ে দেখো, অনেক সময় তোমার সৌন্দর্য বাড়াবে। নীরবতা ভেঙে সরব প্রথমে জিজ্ঞেস করে, এখনো পছন্দ? ভীষণ। আমি কিন্তু পানিতে নামতে পারবো না। আরহা সরবের দিকে তাকিয়ে মুস্কি হেসে বলল, মনে আছে তোমাকে আমি একবার জেদ করি ফুল আনিয়েছিলাম, আর তোমার জুতোই কাদায় পরিপূর্ণ হয়েছিল? আছে। তুমি আমাকে বকেছিলে, ভয় নেই, সে বকুনি আমি ভুলিনি, তাই আনতে বলবো না। আর এসব আবদার আমার স্বামীর জন্য তোলা আছে, সে সব পরিপূর্ণ করবে। প্রতি উত্তরে সরব কিছু বলে না। আরহার দৃষ্টি পুনরায় সেই কচুরিপানায় ফুলের দিকে। হঠাৎ আরহার সামনে একগুচ্ছ কচুরিপানার ফুল এগিয়ে দেয় কেউ একজন। চোখ তুলে তাকিয়ে দেখে সরব দিচ্ছে। মুস্কি হেসে আরহা হাত বাড়িয়ে ফুল নিতেই সরবের ফোন বেজে ওঠে। দ্রুত ফিরতে বলছে। এদিকে ওসমান সাহেব অসুস্থ, ওনার কিছু হয়েছে? প্রথমে যা মস্তিষ্কে কড়া নেড়ে বলেছে আরহা সরবের। দ্রুত ফিরে আসতেই সরব খেয়াল করে ওর বন্ধুরা দাঁড়িয়ে আছে। দ্রুত পাশ কাটিয়ে যেতে নিলে ওরা পথ আটকে দাঁড়ায়। আরহাকে বৃন্ত নিয়ে যায়। তারপর দুজনকে বিয়ের কথা বললে সরব সম্মতি দিলেও আরহা চুপচাপ ছিল। মসজিদে বিয়ে পড়িয়ে এখানে এসে কবুল বলিয়ে নিয়ে যায় সরবের বন্ধুরা। সেদিন রিসর্টে থাকা সবাইকে মিষ্টিমুখ করিয়েছিলেন ওসমান সাহেব। সব থেকে খুশি যেন উনিই ছিলেন। আরহার বাবা মাকে বিদায় দিয়ে আরহাকে সরবদের বাসায় নিয়ে আসা হয়। আরহাকে একদম চুপচাপ দেখে মনে মনে সরব বিশ্বাস করতে শুরু করেছে আরহার সম্মতি ছিল না। সরবের রুমে এসেই আরহা হাতের কচুরি পানার ফুলগুলো পাশের ড্রেসিং টেবিলে রাখে। সাদা পাপড়ির মধ্যে হালকা বেগুনের ছোপের মধ্যে হলুদ রঙের এই ফুল কি আরহা সরবকে এক সূত্রে বেঁধে দিল? সরব যখন রুমে এলো তখন রাত 11:30। আরহা বারান্দায় দাঁড়ানো।
আরহার পাশাপাশি দাঁড়িয়ে সরব জিজ্ঞেস করলো, তুমি কি অন্য কাউকে ভালোবাসো? অন্য কেউ পছন্দের মানুষ আছে? বিয়ে দিকে খুশি নও? প্রত্যুত্তরে আরহা সরবের বুকে মাথা রেখে আঁকড়ে ধরে অভিমানী কণ্ঠে উত্তর দিতে লাগলো, আমি না হয় মেয়ে মানুষ, আমার যোগাযোগ সম্ভব হয়নি, কিন্তু তুমি তো করনি। কেন বলবে? চাইলে কি আমার স্কুল থেকে খবর নিতে পারতে না? ঠিক পারতে। শত মেট্রিক টন বোঝা নেমে হালকা হলো সরবের মস্তিষ্ক। দুহাতে আরহাকে আবদ্ধ করে হাজার খানেক ক্ষমাপ্রার্থী চুমুতে ভরিয়ে দিয়েছিল আরহাকে। বিয়ের কয়েক মাস পরেই শুরু হলো আরহার বায়না, বাবু চাই, বাবু চাই। কারো বাচ্চা দেখলেই মুখ ফুলিয়ে বসে থাকবে, তার নেই কেন? পেটের ভিতরে কবে তারা ফুটবল খেলবে? এসব প্রশ্নে ব্যাকুল করে তুলত সরবকে। যখন বিয়ের 3 বছরেও আরহা কনসিভ করছিল না, তাই বাধ্য হয়ে ডক্টরের কাছে যাওয়া। রিপোর্টে কি এসেছে অবশ্যই কারো অজানা নয়, কিন্তু এখানে সরব উল্টো পথে চলছে। আরহাকে বলছে বিয়ে দিবে, কারণ আর যা হোক আরহা বাচ্চা না পেলে ভেঙে পড়বে। আবার যদি জানে সমস্যা সরবের, তাহলে তাকেও ছাড়বে না। তাই তো এ পথ বেছে নেওয়া। স্মৃতির রোমাঞ্চ শেষে সরব যখন বাস্তবিকতায় ফিরে এলো, আরহা তখন সরবকে শক্ত করে জড়িয়ে ঘুমাচ্ছে। আরহার জন্য, সরবের মায়ের জন্য এখন এসব প্রয়োজন, কারণ ভবিষ্যৎ কে জানে। আরহা কথা সরব ফেলতে পারবে না। একটা বাচ্চা যদি হয় আরহার কোনো ক্ষতির কারণ না, বরং সে সুখে থাকুক, এটাই তো কাম্য। না চাইতেও আরহা থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বাইরে চলে যায় সরব। ফিরে এসে দেখে বাসায় কিছুর আয়োজন চলছে। বৃন্ত এসেছে। 7 মাসের পেট নিয়ে চলতে ফিরতে একটু সমস্যাই হচ্ছে। কান কথায় যা শুনলো তাতে মোটেও প্রস্তুত ছিল না সরব। আরহা সরবের বিয়ের জন্য মেয়ে দেখবে, কারণ দুর্বলতা যেহেতু আরহার, তাই সরব বিয়ে করতেই পারে। বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। আচ্ছা, এরকম ব্যথা কি কাল আরহা অনুভব করেছিল? হয়তো না। পুরো দিন আরহা সরবের সাথে কোনো কথা বলেনি। হঠাৎ বৃন্তর চিৎকারে মনোয়ারা বেগম সরব দৌড়ে রুমে চলে আসে। পুরো রুমে ফ্লোর রক্তে মাখানো। ফ্লোর পড়ে আছে আরহা। কেন যেন আরহাকে না, বড় মামিকে দেখছিল সরব। তবে কি বড় মামের মতো আরহা? মাতৃত্ব এক অদ্ভুত অনুভূতি। নিজের মাঝে ছোট্ট একটি সত্তা ধীরে ধীরে বেড়ে উঠবে, প্রতি স্পর্শ শুভ্রতা নিয়ে আসে। কেমন অনুভব হয় যখন বাচ্চাটা প্রথম নড়ে ওঠে? নির্দিষ্ট সময় পর একটা ছোট্ট প্রাণ জন্ম নিবে। এ অনুভূতি সব নারী অনুভব করতে চায়। আরহা ব্যতিক্রম নয়, কিন্তু সবার ভাগ্যে সব থাকে না। আল্লাহ তাআলা সবাইকে এই সুখ দান করেন না। সমাজ এটাকে নারীর অক্ষমতা হিসেবেই নেয়, কারণ পুরুষদের এ বিষয়ে সমস্যা হতে পারে, এটা কখনো অনেকে মানতেই পারে না। বন্ধা নারীদের সমাজে স্থান খুব একটা সম্মানীয় নয়। তারা কোনো শুভ কাজে থাকতে পারে না, কারো বিয়েতে শরিক হতে পারে না, কারো প্রথম বাচ্চা হলেও তাদের কোলে দেওয়া হয় না। অন্য সব না হয় বাদই দিলাম, একটা দম্পতি হয়তো সন্তান ছাড়া একে অপরের পাশে থেকে পুরো জীবন কাটিয়ে দিতে চায়, কিন্তু তখন শুরু হয় বংশধর হিসেবে কাউকে তো চাই। দিন শেষে একটা সন্তানের আশায় অনেক বন্ধা মেয়েদের স্বামীর জন্য দ্বিতীয় বাসর সাজাতে হয়। মেয়ে তোমার ক্ষমতা নেই সন্তান জন্ম দেওয়ার, তাহলে তুমি কেন স্বামীর দ্বিতীয় বিয়ে করাতে দেবে না? ভবিষ্যৎ বলে তো কিছু আছে নাকি? অথচ সমাজ কখনো এটা বলবে না। তোমরা একটা অনাথ বাচ্চাকে দত্তক নাও, বাচ্চা মা বাবা পাবে আর তোমরা সন্তান। তবে সমাজ এটা বলবে, কার না কার পাপ রক্ত, তার দরকার নাই ওসবের। আরহার যেন এমন কিছু শুনতে না হয়, এজন্য সরব আরহার বিয়ে দিতে চেয়েছিল। কারণ সমাজ আজও বড্ড শিকেলে, দোষ অপমান সব তো আরহাকে করবে। একটা সন্তানের জন্য মেয়েটা কষ্ট পাবে, আবার অপমান সহ্য করবে, দায়ী না হওয়া সত্ত্বেও। আরহার জ্ঞান ফিরেছে। বৃন্ত বেশ রেগে আছে, পারলে ঠাঁটিয়ে চর মারে আরহার দুগালে। এদিকে মনোয়ারা বেগম ছেলের বিরুদ্ধে গিয়ে আরহাকে সব সত্য বলে দেয়, তারপর রুম থেকে বেরিয়ে যায়। সরব আরহাকে একান্তে সময় দেয়। সবটা শুনে আরহা হাত বাড়িয়ে দেয় সরবের দিকে। অপরাধীর মতো মাথা নিচু করে আরহার পাশে বসে সরব। সরবের বাম হাত জড়িয়ে কাঁধে মাথা রাখে আরহা। নাকের পানি চোখের পানি এক করে বলল, তোমাকে বেস্ট অভিনেতার অ্যাওয়ার্ড দেওয়া উচিত। এমন করলে কেন? জানো আমার কতটা কষ্ট হয়েছে? মিথ্যা বলেছ। সরব তখন চুপচাপ, দৃষ্টি ফ্লোরের দিকে। আরহা সরবকে নিজের দিকে ফিরিয়ে দুহাতে আজলায় সরবের মুখ রেখে বলল, বাচ্চাই কি সব? আমার তো তুমি হলেই চলবে। আমি কখনো বাচ্চার কথা বলবো না, কারোর বাচ্চা কোলেও নিব না, কিন্তু তুমি প্লিজ
আমাকে ছেড়ে দিও না, আমি থাকতে পারবো না। বেশ পারবে। প্রথম কয়েকদিন কষ্ট হলেও পরে ঠিক হয়ে যাবে। স্বামী সংসার সব হবে, ভালোভাবেই হবে। আমার প্রতি দয়া দেখানোর প্রয়োজন নেই। তুমি দয়া দেখানোর কিছু না, তাছাড়া তোমাকে নিয়েই বেশ আছি। সন্তান হবে না বলে আবার বিয়ে করতে হবে, এটা কেমন কথা? আমরা দুজনে বেশ থাকতে পারবো। তাছাড়া একজন বাচ্চা দত্তক নিব, যদি মা রাজি হয়। এখন এমন বলছো, অথচ সকালে আমার জন্য পাত্রী দেখতে যেতে চেয়েছিলে। সমাজে এক পুরুষ দুই স্ত্রী নিয়ে থাকতে পারে, আর তাছাড়া দ্বিতীয় বিয়ে তুমি করলে আমি মেনে নিতাম ঠিক, তবে হয়তো সম্পর্কের অস্তিত্ব হারিয়ে যেত। বাহ, এটা খুব ভালো বলেছ। নিজের সমস্যা বলে স্বামীর বিয়ে করাতে দুবার চিন্তা করবে না, অথচ স্বামীর সমস্যা বলে দয়া দেখিয়ে যাবে। যাব তো 100 বার যাব, কারণ আমার অনুভবে প্রথম এবং শেষ পুরুষ তুমি। সদ্য ফোটানো নাকে চুমু দেওয়াতে পুরুষ তুমি। রক্তাক্ত মাখা ওড়না যত্ন করে রাখা পুরুষ তুমি। তুমি আমার অনুভবের সেই পুরুষ, যার ভালোবাসা পাওয়ার জন্য আমি 8টি বছর অপেক্ষা করেছি। তবুও বলবে আমি দয়া করছি? বললে বলতে পারো, তবুও আমি তোমাকে ছাড়তে পারবো না, কারণ আমার অনুভূতি তুমি। আরহার কথায় উত্তর দেয় না সরব। যা বোঝানোর জন্য এত অভিনয় করলো, হয়তো আরহা এবং পরিবারকে বোঝাতে সক্ষম হয়েছে। দেখতে দেখতে 2 মাস পার হয়ে যায়। আজ বৃন্তর ডেলিভারি ডেট। সি সেকশনে যেতে হয়েছে বাচ্চার পজিশনের জন্য। তাছাড়া টুইন জন্ম দিয়েছে বৃন্ত। আরহা দূর থেকে দেখলো দুজন নার্স দুটো বাচ্চা কোলে নিয়ে আসছে। ওদের কাছাকাছি আসতেই বৃন্তর স্বামীর কোলে একটা বাবুকে নার্স দিতে চাইলে বৃন্তর স্বামী সরে গিয়ে আরহাকে এগিয়ে দেয়। বৃন্তর প্রথম সন্তানকে প্রথম আরহা কোলে নেয়। ছেলে বাবু বেশ বড়সড় চোখে তাকিয়ে আছে। আরহা কোলে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। অন্য বাবু বৃন্তর স্বামীর কোলে। আয়া খালারা এসে টাকা চাইছে, কারণ একজোড়া রাজপুত্র জন্ম নিয়েছে। তাদের উদ্দেশ্যে বৃন্তর স্বামী বলল, এই নাও খালা, আমার ছেলের টাকা আমি দিলাম। বড় ছেলের জন্য টাকা বড় ছেলের বাবার কাছ থেকে নেবে, বুঝলে? কম নিও না কিন্তু। কথা বলেই সরবের দিকে ইশারা করে বৃন্তর স্বামী। আরহা ঠিক বুঝতে পারছে না কি হচ্ছে, কিন্তু এটাও বুঝতে বাকি নেই যে সন্তান জন্ম না দিয়েও আজ সে মা হতে চলেছে। কৃতজ্ঞতায় চোখের পানি ঝরছিল মনোয়ারা বেগমের। মেয়ের জামাইয়ের মাথায় হাত রেখে অনবরত কেঁদেই চলছেন তিনি। মুখে হাসি টেনে বৃন্তর স্বামী বলল, আরহা আমার ছোট বোনের মতো, আর তাছাড়া আল্লাহ আমাদেরকে দুটো দান করেছেন। আমি জানি ভাইয়ার ভাবে আমাদের থেকে ভালো মানুষ করবে। আমাদের প্রথম সন্তান আমরা আরহাকে দিয়ে দিব, এমনটা 2 মাস আগে থেকে মনস্থির করেছিলাম। এমন তো নয় খুব দূরে দিচ্ছি, যখন তখন চাইলে তো কাছে পাবো। শেষ কথাগুলো বলার সময় গলা ধরে আসে ভদ্রলোকের। সরব এগিয়ে এসে জড়িয়ে ধরে বোনজামাইকে। মুস্কি হেসে ভদ্রলোক নিজেও আবদ্ধ হয় গভীর আলিঙ্গনে। আমি এই ঋণ কখনো শোধ করতে পারবো না ভাই, ধন্যবাদ দিয়েও সেটা করবো না। এটা আপনার উপহার ভাই, আরহার ভাইয়ের পক্ষ থেকে উপহার। আপনি আমার বোনের জন্য যা করেছেন আমি কিন্তু সবটা জানি। ভয় নেই, তৃতীয় ব্যক্তি কখনো জানবে না। তবে এর বিনিময়ে আপনাকে কথা দিতে হবে, আপনি কখনো আমার বোনকে ছাড়বেন না, কোনো কষ্ট দিবেন না। শক্ত করে ভদ্রলোকের দুহাত ধরল সরব। বলল, কথা দিলাম ভাই, কথা দিলাম। ছোট্ট ছেলেকে নিয়ে আরহার দিন ইদানিং কিভাবে পার হয়ে যায় আরহা নিজেও বুঝে না। প্রথম কয়দিন বৃন্ত এ বাসায় ছিল। আরহা তখন সারাদিন 2 বাচ্চা নিয়ে ব্যস্ত। নন আইডেন্টিক্যাল টুইন্স, 2 ছেলে, দুটোই পুরো কিউটের ফ্যাক্টরি। এত কিউটনেস কোথায় পায় কে জানে। মাসখানেক পর বৃন্ত চলে যায় নিজের বাসায়। নিজের সন্তানকে এভাবে রেখে যাওয়ায় যে কতটা কষ্টের সেদিন হাড়ে হাড়ে টের পেয়েছিল বৃন্ত। তবুও আরহার দিকে তাকিয়ে যখন ওর মুখের হাসি দেখে, স্পষ্ট যেন কর্পূরের মতো উঠে যায়। আজ সরব আরহার বাবুকে টিকা দিতে নিয়ে এসেছে। 1.5 মাস চলছে, তাই নিয়মিত টিকা দিতে তো হবেই। টিকা দিয়ে ফিরে আসছিল, ঠিক তখনই একজন ডক্টর বাচ্চাদের ওয়ার্ডে প্রবেশ করে। দম্পতিকে চিনতে অসুবিধা হয় না ডক্টরের। তবে কি তারা বাচ্চা অ্যাডপ্ট করেছে? কথা বলতে চাইলে এই সরব ইশারায় না করে। কিছুক্ষণ পর আসছি বলে চলে যায়। আরহাকে হাসপাতালের রিসেপশনে ওয়েটিং সিটে বসিয়ে রেখে সরব পা বাড়ায় ডক্টরের কেবিনে। ধন্যবাদ জানিয়ে চলে আসার পর একজন মহিলা জিজ্ঞেস করে, উনি কেন এভাবে ধন্যবাদ দিচ্ছিলেন? ডক্টর হেসে জবাব দেয়, ক্যারিয়ার জীবনে অনেক পুরুষ দেখেছি সন্তান জন্ম দিতে না পারায়
স্ত্রীকে ছেড়ে দিতে, কিন্তু উনি আমার লাইফে দেখা প্রথম পুরুষ যে কিনা স্ত্রীর অক্ষমতার কারণ পুরো পৃথিবীর কাছে লুকিয়ে ভুল রিপোর্ট বানিয়ে নিজের অক্ষমতা আছে বলে বেড়াচ্ছেন, শুধুমাত্র তার স্ত্রীকে বন্ধা অপবাদ থেকে মুক্তি দিতে। সত্যি পুরুষ জাতি এক অনন্য সৃষ্টি, কারণ কাপুরুষ তো কখনো পুরুষদের কাতারেই পড়ে না। ধীর গতিতে রিক্সা চলছে। আরহার কোলে বাবু, সরবের বাম হাত পেঁচিয়ে আছে আরহার কোমর। মেয়েটার রিক্সায় ভিতো এখনো গেল না। তাতে কি, রিক্সায় ভিটে থাকলেও হয়তো এভাবে বসা হতো না। আরহাকে যখন বাবুর সাথে কথা বলতে দেখে সরব, তখন মনে হয় তার সামান্য মিথ্যের কারণে চারপাশ শুভ্র স্পর্শে পরিপূর্ণ হয়ে উঠেছে।